সৃজনের কথায় আশেপাশের মেয়েগুলো অবাক চোখে তাকায়। দোকানদারও অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। রিমঝিম তো বোকার মতো সৃজনকে দেখছে। এ কেমন অদ্ভুত মানব! এভাবে দেখার কিছু নেই। দ্রুত প্যাকেট করে দিন, সেলারের উদ্দেশ্যে বলে। সবগুলো চুড়ি প্যাক করার পর সেলার বলে, স্যার, কোথায় রেখে আসতে হবে বলুন, আমি দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আপনি আমার সঙ্গে আসুন। সেলমান সৃজনের পেছন পেছন এগিয়ে গিয়ে গাড়িতে সবগুলো প্যাকেট তুলে দেয়। ওয়ালেট বের করে সেলম্যানের হাতে টাকা ধরিয়ে দেয়। আরে স্যার, এত দাম হয়নি। সৃজন হাত উঠিয়ে বলে, আপনি টাকাগুলো রেখে দিন। সেলমান অবাক চোখে সৃজনের যাওয়ার পানে তাকায়। এমন আশ্চর্য মানুষ এর আগে কখনো দেখেনি। মনে হয় স্ত্রীকে একটু বেশি ভালোবাসে মনে মনে। আরে বাহ, ভাইয়া এ কেমন রূপ দেখালো! রিমঝিম রে, আমি কি স্বপ্ন দেখছি? স্মৃতি জোরে জোরে বলে। রিমঝিম চমকে গিয়ে স্মৃতির দিকে তাকায়। ও নিজেও এতক্ষণ এটাই ভাবছিল। না, বলা কথাগুলো কিভাবে বুঝে নিল? সবগুলো চুড়ি যে আমার পছন্দ হয়েছিল তা কিভাবে বুঝলো? কি, সবগুলো চুড়ি তোর পছন্দ হয়েছিল? স্মৃতি চিল্লিয়ে জিজ্ঞাসা করে। কিন্তু উনি বুঝলেন কি করে? এটা তো আসলেই ভাবার বিষয়। আমার মনে হচ্ছে ভাইয়া তোকে ভালোবাসে। মজা নিয়ে হাসতে হাসতে স্মৃতি মজা করে বললেও রিমঝিম এই ব্যাপারে কনফিউজ। গত দুদিনে সৃজনের অন্য রূপ দেখছে। হয়তো সত্যি পছন্দ করে, আবার হয়তো না। রিম গভীর ভাবনায় পড়ে যায়। আবার সবাই একসঙ্গে ঘুরে ঘুরে মেলা দেখতে শুরু করে। নাগর দোলা দেখে মাহি ও এখানে ওঠার বায়না ধরে। একা তো উঠতে পারবে না, ভয় করবে, তাই সৃজন সঙ্গে ওঠে। খুশিতে স্মৃতিও সেই রাইড উপভোগ করতে চায়। বাকি থাকে রিমঝিম। ও জোর করে সঙ্গে নেয়। দোলনায় উঠতেই রিমঝিমের মুখে ভয়ের আওয়াজ ছড়িয়ে পড়ে। কিন্তু স্মৃতি আর মাহিন বেশ উপভোগ করে। মাহিম আর স্মৃতিকে একপাশে রেখে সৃজন রিমঝিমের পাশে বসে। দোলনা ঘোরা শুরু হতেই ওখানকার সবগুলো মেয়ে ভয়ে একসাথে চিল্লিয়ে ওঠে। রিমঝিমও ব্যতিক্রম হয়নি। ভয়ে এমন চিৎকার দেয়, সৃজন ভয় পেয়ে তৎক্ষণাৎ জাপটে ধরে। রিমঝিম ড্যাব ড্যাব করে সৃজনের দিকে তাকায়। কয়েক সেকেন্ডে কি হলো বুঝতে একটু সময় লাগে। সৃজন জড়িয়ে ধরছে, এতে রিমঝিমের বুক ধুপ ধুপ করছে। এত কাছে যে হাসপাসও লাগছে। মনে হচ্ছে এখনই ছেড়ে না দিলে দম বন্ধ হয়ে মারা যাবে। কি এক সুন্দর অদ্ভুত অনুভূতি! এই অনুভূতির সাথে রিমের প্রথম সাক্ষাৎ। কি অদ্ভুত মায়া টান কাজ করছে। স্মৃতি, মাহিন, রিমঝিম আর সৃজনের দিকেই তাকিয়ে আছে। চোখের পলকও পড়ছে না। সৃজন রিমঝিমকে ছেড়ে দিয়ে রাগী লুকে তাকায়। রিম মুখ ঘুরিয়ে ঠোঁট চেপে হেসে অন্যদিকে তাকায়। রিমঝিমের হাত শক্ত করে ধরে আশ্বাস দেয় যেন ভয় না পায়। স্মৃতি, মাহিন দোলনা এনজয় করে। ওরা অন্যদের মতো ভয় পায়নি। দোলনা থেকে নেমে আবার মাহিম চৌকিতে উঠে আরও কয়েকটা রাউন্ড উপভোগ করে। সবাই মেলা থেকে বেরিয়ে আসে। গাড়ি নিয়ে সোজা রেস্টুরেন্টে আসে। যে যার পছন্দ মতো অল্প স্বল্প খাবার খেয়ে বাড়ি ফিরে আসে। সারা সন্ধ্যা ঘোরাঘুরির জন্য সবাই বেশ ক্লান্ত। ভেতরে প্রবেশ যে যার রুমে চলে যায়। যেহেতু খাবার খেয়ে এসেছে তাই ফ্রেশ হয়ে মাহিন স্মৃতি শুয়ে পড়ে। রিমঝিম শপিং ব্যাগগুলো থেকে চুড়িগুলো বের করছে আর ডাইনিং টেবিলে গুছিয়ে রাখছে। সৃজনের জড়িয়ে ধরার সময়টা বারবার মাথায় ঘুরপাক খাচ্ছে। একবার রুমের বাহিরের দিকে তাকাচ্ছে তো আরেকবার চুড়িগুলো গুছিয়ে রাখছে। নিজের সাথে কি হচ্ছে এ কেমন অনুভূতি নিজেও বুঝতে পারছে না। তবে যাই হোক, এগুলো ভাবতে অনেক ভালোই লাগছে। আর বেশি কিছু না ভেবে হাতে পায়ে ক্রিম লাগিয়ে শুয়ে পড়ে। ঘুম তো চোখে ধরা দিচ্ছে না। মন মাথা শুধু সৃজনকে নিয়ে ভাবতে বাধ্য করছে।
ডাইনিং রুমে সোফায় বসে সৃজন কফি খাচ্ছে আর রিমঝিমের কথা চিন্তা করছে। রিমঝিমের মাঝে বেশ পরিবর্তন দেখতে পাচ্ছে। মাঝে মাঝে ওকে দেখলে হাসে। আগে যেখানে দেখলেই ফেঁসে কালো আদা নেমে আসতো, সেখানে ওকে দেখলেই সারা মুখে হাসির ঝলক ফুটে ওঠে। আচ্ছা, রিম কি আমার প্রতি একটু একটু করে দুর্বল হচ্ছে? আমার নিজের প্রতি একটা অনুভূতি দেখতে পাই ওর চোখে। চোখে স্পষ্ট ভেসে ওঠে মুগ্ধতার ছোঁয়া। ওই প্রেমতুলক চোখের চাহনিতে বেশিক্ষণ নিজের চোখ রাখতে পারি না। কতটা বিচলিত লাগে নিজেকে। আমি তো এই দিনগুলোর অপেক্ষাতেই ছিলাম। প্রতিদিনের প্রার্থনায় থাকতো তোর মনে আমার জন্য যেন সামান্য ভালোবাসা সৃষ্টি হয়। আজ আমি কেন তোর চোখে চোখ রাখতে পারি না? তোর চাহনি আমাকে পাগল করে দেয়। আজকে নিজেকে অনেক সুখী লাগছে। সবচেয়ে বেশি খুশি লাগছে আমার পাখি তুই আমাকে ভালোবাসতে শুরু করেছিস। তোর হৃদয়ে আমার স্থান হচ্ছে। খুশিতে নিজেই আওড়ায়। পরের দিন সৃজন রিমঝিম তালুকদার বাড়িতে ফিরে আসে। সকাল থেকে সৃজন আদির ফোনে কল করছে, কিন্তু প্রতিবারই সুইচ অফ বলছে। হাসপাতালে যাওয়ার আগে গাড়ি ঘুরিয়ে আদির বাড়ি চলে আসে। গাড়ি থেকে নেমে বাড়ির কলিং বেলে চাপ দেয়। আংটি, আদি কি বাড়িতে আছে? দরজা খুলতেই অপর পাশে মহিলাটিকে জিজ্ঞেস করে, সৃজন বাবা, ভেতরে আসো। আমি তোমার কথাই ভাবছিলাম। কল করব, কিন্তু আমার কাছে তো নাম্বার নেই। বিচলিত কণ্ঠে, কেন, কি হয়েছে আন্টি? কাল প্রায় 3টার দিকে আদি বাড়িতে এসে রুমে ঢুকছে, কিন্তু আজ এখনো দরজা খোলেনি। তোমার আঙ্কেল সহ কত ডাকাডাকি করলাম, কিন্তু একটা উত্তরও দেয়নি। কাল যখন বাড়িতে এসেছিল তখন বেশ বিদ্বন্দ্ব দেখাচ্ছিল। কি হয়েছে তুমি কি জানো? তোমার আঙ্কেল অনেক টেনশন করছেন। আঙ্কেলকে বলুন চিন্তা না করতে, আমি দেখছি। আশ্বাস দিয়ে উপরে আদির রুমে চলে আসে। কয়েকবার ডাকাডাকি করতেই দরজা খুলে দেয়। যদিও খুলতে নারাজ ছিল, তবে দরজা ভাঙার হুমকি দিয়ে দরজা খুলে দেয়। কি হয়েছে? কয়েকবার জিজ্ঞেস করার পর উত্তর দেয় না। বিছানায় আরাম করে বসে আদির উদ্দেশ্যে বলতে শুরু করে, তুই যে পিয়াকে ভালোবাসিস তা যদি আগে বলতিস, তাহলে তোকে দরজা লাগিয়ে মেয়েদের মতো কাঁদতে হতো না। চমকে গিয়ে আদি সৃজনের দিকে তাকায়। শালা, একেবারে কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে তুলেছিস। বারবার জিজ্ঞেস করেছিলাম কোন মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছিস, তাড়াতাড়ি বল, কিন্তু বলিসনি, তাই আজ তোর এই হাল। আদি এগিয়ে গিয়ে সৃজনের পাশে বসে। কিছু সময় নীরবতার পর সৃজন বলে, সরি ভাই। আদি বুঝতে না পেরে চোখ তুলে তাকায়। পিয়ার বিয়ে হচ্ছে না। আমি শুধু দেখতে চেয়েছিলাম পিয়ার বিয়ের কথা শুনলে তোর কেমন বিহেভিয়ার হয়। তুই সত্যিই বলেছিস? কাঁপা কাঁপা গলায় প্রশ্ন ছুড়ে। আদির প্রশ্নের বিপরীতে সৃজন হাসে। আদি অন্যদিকে তাকিয়ে ক্ষীণ স্বরে আওড়ায়, পিয়ার সাথে একবার দেখা করাতে পারবি? ওকে সরি বলতাম রে। নিজের অজান্তেই মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। সৃজন ধীর চাহনিতে তাকায়। ভালোবাসা না পাওয়ার যন্ত্রণা কতটা যে সেই দিনই বুঝছি, যেদিন তোর আর প্রিয়ের বিয়ে হওয়ার কথা ছিল। প্রথমে এই অনুভূতিটা না থাকলেও যতই তোদের বিয়ের দিন এগিয়ে এসেছিল, ততই আমি বুঝতে পেরেছিলাম প্রিয়ার মায়ার জড়িয়ে গেছি। ওকে খুব ভালোবেসে ফেলেছি। আল্লাহর কাছে কত শত প্রার্থনা করছি যে এই বিয়ে যেন না হয়। একটু থেমে আবার বলে, জানিস, তোদের বিয়ের দিন আর যন্ত্রণা সহ করতে পারছিলাম না। প্রতিটি মুহূর্তে কেঁদেছি। বুকে অনেক কষ্ট ফিল হয়েছিল। মনে হচ্ছিল কেউ আমার হৃৎপিণ্ড বের করে নিচ্ছে। অবশেষে কিছু সময় দুঃখ ভুলতে বারে চলে যাই।
ড্রিঙ্কস করে ব্যথা বলার ব্যথা চালিয়েছি। প্রিয়া কত চেষ্টা করেছিল আমার মন জয় করার, কিন্তু আমি কখনোই পাত্তা দেইনি। না জানি ও কতটা কষ্ট সহ্য করছে। শেষ কথাটা বলতেই চোখ থেকে লোনা জল গড়িয়ে পড়ে। আমিও ওকে বিয়ে করতে চাই খুব শীঘ্রই। অবশ্যই প্রিয়া তোর অনেক আগে থেকেই রাজি, তুইও রাজি তো বিয়ে অবশ্যই হবে ভাই, হেসে হেসে বলে। আদের ঠোঁটে হাসি ফুটে ওঠে। বুকে চাপা পাথরটা আজ অনেক দিন পর নেমে গেল। শান্তি ফিল হচ্ছে ভাই। কয়েকদিন পর, একদিন পর আদির বিয়ে। সেদিনের পরের দিনই আদি প্রিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে। প্রিয়াও খুশিতে একচেস্ট করে নেয়। প্রিয়ার পরিবারও এতে দ্বিধা পোষণ করে না। আদি প্রিয়া দুজনেই সৃজনকে টানাটানি শুরু করে। এ বলে সৃজন ওর পক্ষে বিয়েতে উপস্থিত থাকবে, আরেকজন বলে ওর পক্ষে থাকবে। অবশেষে ঠিক হয় আদির গায়ে হলুদ এবং রিসেপশন পার্টিতে থাকবে, আর বিয়ের দিন প্রিয়ার পক্ষে প্রিয়ার বাড়িতে থাকবে। রাত 10 দিকে কাজ শেষ করে সৃজন বাড়ির পথে রওনা হয়। আজ চাপটা একটু বেশি ছিল। ডিম লাইটের ঝাপসা আলোয় ড্রেসিং টেবিলের সামনে বসে রিমঝিম সাজছে। শুতে গিয়েও হঠাৎ মনে হলো একটু সাজার কথা, তবে এমনি এমনি নয়, সৃজনকে উদ্দেশ্য করে। আজকাল সবসময় সৃজনকে নিয়ে ভাবনায় অতল গম্ভীরে ডুবে থাকে। চোখে কাজল, কপালে কালো টিপ, ঠোঁটে গাঢ় লিপস্টিক, চুলগুলো মুক্ত করে কিছুটা সামনে রাখে। কয়েক ডজন চুড়ির মধ্যে থেকে সাদা কালারের এক সেট পরে নেয়। দারুণ সুন্দর লাগছে। আয়নার নিজেই নিজেকে মুগ্ধ চোখে দেখতে থাকে। শাড়ি ছাড়া থ্রি পিসেই অনেক সুন্দর লাগছে। সৃজন দরজা ঠেলে ক্লান্ত পায়ে এগিয়ে আসে। আয়নার প্রতিবিম্ব ভেসে উঠতেই রিম পেছনে তাকায়। সৃজন পা থমে দাঁড়ায়। রিমঝিমের দিকে এক পলক তাকিয়ে শুকনো ঢোক গিলে ওই প্রেমের চোখ জোড়া তো সৃজনকে ধর্ষণই করে দেবে। আনমনে এক পা দুপা করে এগোতে শুরু করে। এতক্ষণ মনের মাঝে বসন্তের রং ভাসলেও একবার একটু ভয় পেয়ে যায়। সৃজন কেমন যেন নেশাক্ত চোখে এগিয়ে আসছে। মনে হচ্ছে নিজের মধ্যে কোনো হুঁশই নেই। এগোতে এগোতে একেবারে রিমঝিমের সামনে দাঁড়ায়। দুজনের মাঝে আর এক হাত দূরত্ব নেই। এই মুহূর্তে রিমঝিমের এখান থেকে পালাতে ইচ্ছে করছে। কোনো দুঃখে সেজেছিল, কি হবে সেই ভেবে হাত পা ঠকঠক করে কাঁপছে। দেহ থেকে আত্মারাম খাঁচা ছাড়া হতে চাইছে। সৃজন এক ঝটকা রিমঝিমকে কাছে নিয়ে কোমর চেপে ধরে। রিম চোখ বন্ধ করে ঘন ঘন শ্বাস ফেলতে শুরু করে। ভাইয়া, আমি ওয়াশরুমে যাব, কম্পিত স্বরে। কেন? নেশাক্ত গলায় নিম্ন স্বরে। মুখের মেকআপ রিমুভ করব। উফ, যেতে হবে না। আমাকে পাগল করে দিয়ে এখন পালাতে চাইছিস? রিমঝিম এবার বিচলিত হয়ে যায়। কি বলবে? সৃজন আর একটু শক্ত করে চেপে ধরে নিজের মুখটা কানের কাছে নিয়ে দরজায় ঠক ঠক আওয়াজ এবং কারো ডাকে সৃজনের মেজাজ বিগড়ে যায়। সৃজন, একটু তাড়াতাড়ি বের হ। নাজমা বেগম বিচলিত কণ্ঠে। শালার রোমাঞ্চের ঠাট্টা পড়ুক। কতদিন পর বউটা নিজ ইচ্ছায় কাছে এসেছে, কিন্তু এরা আমার বাসরটা হতেই দেবে না। বিরক্তিতে। সৃজন, তোর দাদি অসুস্থ, একটু তাড়াতাড়ি তোর দাদির ঘরে আয়। নাজমা বেগম জোরে জোরে বলেই চলে যায়। সৃজন স্বাভাবিক স্বরে রিমঝিমের উদ্দেশ্যে বলে, তুই ওয়াশরুম থেকে মুখের সাজ রিমুভ করে চলে আয়। দরজা খুলে দ্রুত পায়ে দাদির ঘরে চলে আসে আফতার তালুকদার। নাজমা বেগম স্মৃতি বিচলিত হয়ে বিছানার পাশে বসে আছে। দাদির কোজিনসহ চেক করে। আবার রুমে এসে ব্যাগ থেকে কিছু নিয়ে ফিরে আসে। ইঞ্জেকশন পুশ করে আফতাব তালুকদারের উদ্দেশ্যে
বলে দাদিমণিকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। ব্যাস, এই কথাটা আফতার তালুকদারের হৃদয় কাঁপিয়ে দেয় অজানা আশঙ্কায়। সৃজন নিজেই দাদিকে তুলে বাইরে নিয়ে আসে, গাড়িতে উঠিয়ে চলে যায় হাসপাতালের উদ্দেশ্যে। পেছন পেছন আফতার তালুকদার আর নাজমা বেগম অন্য গাড়ি নিয়ে সৃজনকে ফলো করতে শুরু করে। পরের দিন সকাল 10টায় হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়া হয়। সময় মতো হাসপাতালে ভর্তি করার জন্য কোনো সমস্যাই হয়নি। এখন সম্পূর্ণ সুস্থ আছেন। শেখ বাড়ির সবাই রাতেই হাসপাতালে চলে গিয়েছিল। সবাই স্বস্তির শ্বাস ফেলে, বড় কোনো সমস্যা হয়নি। সৃজন দাদিমণিকে রুমে পৌঁছে দিয়ে রুমে ফিরে আসে। শাওয়ার নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রেডি হতে শুরু করে। রুম থেকে বের হওয়ার জন্য উদ্যোগ হতেই রিম প্রবেশ করে। বিছানার ওপর একটা ব্যাগ রাখা আছে, ওটা তোর জন্য। আর সন্ধ্যা হওয়ার আগে চিতি তুই রেডি হয়ে থাকবি। আদির হলুদ অনুষ্ঠানে নিয়ে যাব, মনে থাকবে? রিমঝিম মাথা উপর নিচ করে হ্যাঁ সম্মতি জানায়। সৃজন চলে যেতেই বিছানা থেকে ব্যাগটা হাতে নেয়। ভেতরে একটা বক্স মনে হচ্ছে। বের করতেই অবাক হয়, একটা স্মার্টফোন, সাথে একটা চিরকুটও আছে। চিরকুট হাতে নিয়ে পড়তে শুরু করে। প্রয়োজনীয় সবকিছু সেট করে দিয়েছি, অযথা ফোনে সময় নষ্ট করবি না। কোনো সাবজেক্ট সেটআপ বুঝতে সমস্যা হলে সার্চ দিয়ে বের করে দেখবি। একটাও গেমের অ্যাপস ডাউনলোড দিবি না। ফোনে একটাও যদি গেম দেখি তাহলে ফোন ফেরত নেব, আর দ্বিতীয়বারের জন্য পাবি না। আমার নম্বর সেট করা আছে, তোকে কল করার সঙ্গে সঙ্গে যেন পাই। ফোনটা দেখে প্রথমে খুশি হয়েছিলাম, কিন্তু এই শয়তান বেড়া তো খুশির বদলে বাঁশ দিল। দূর, এই ফোন চালানোর থেকে না চালাই বেস্ট হবে। সৃজন হাসপাতালে থাকতেই বিকেল 4টার দিকে রিমঝিমকে কল করে দ্রুত রেডি হতে বলে। ডিউটি শেষ করে বাড়ির উদ্দেশ্যে দ্রুত বেরিয়ে পড়ে। কিছু সময়ের মাঝেই বাড়ি পৌঁছে যায়। রুমে এসে চিতি আর রিমঝিমকে দেখে ওদের দিকে তাকায়। সৃজনকে এভাবে নিজেদের দিকে তাকিয়ে থাকতে দেখে নড়ে চড়ে দাঁড়ায়। এভাবে তাকিয়ে দেখার কি আছে? রিম আস্তে করে জিজ্ঞেস করে, এসব কি? হলুদ শাড়ি, খোলা চুল, মুখে আটা ময়দা, এসব পরে যাবি? স্বল্প রাগী স্বরে। কেন ভাইয়া? হলুদ অনুষ্ঠানে তো সবাই এমন করেই তৈরি হয়। চিতি না বলতে চেয়েও ধীর গতিতে বলেই ফেলে, সবাই জাহান্নামে যাক, তাতে তোদের কি? সব খুলে বোরকা পর। জাস্ট 5 মিনিট সময়ে হলুদ অনুষ্ঠানে কেউ বোরকা পরে যায়? ঠোঁট উল্টে দুজনেই করুণার চোখে তাকায়। কি হলো, কথা শুনবি না? দুজনেই চুপচাপ ঠায় দাঁড়িয়ে আছে, কেউ কথাও বলছে না। অবশেষে দুজনের মন রাখতে বলে, ঠিক আছে, তবে মুখের সাজ রিমুভ করে ম্যাচিং করে একটা হিজাব পরে নে। শাড়ি চেঞ্জ করার দরকার নেই। এবার দুজনে খুশি হয়। যাক, অন্তত শাড়িটা তো পরে যেতে পারবে। মেকআপ তুলে হালকা ক্রিম লাগিয়ে হিজাব বেঁধে নেয়। শুধু ম্যাচিং করে হলুদ চুড়ি পরে। যেমনটা ভেবেছিল তার চেয়েও সুন্দর লাগছে। সৃজন দুজনের দিকে পর্যবেক্ষণ করে বলে, এবার ঠিক আছে, তোরা বাইরে যা, আমি আসছি। রিমঝিম চিতি বেরিয়ে যেতেই একটা হলুদ কালার পাঞ্জাবি পরে রেডি হয়। জেল দিয়ে চুল সেট করে, হাতে ঘড়ি, মিষ্টি একটা পারফিউম সেভ করে। এক হাতে সানগ্লাস, আরেক হাতে কারের চাবি নিয়ে বাহিরে বেরিয়ে আসে। চিতি আর রিমঝিম সৃজনের দিকে তাকাতে চোখ আটকে যায়। হলুদ পাঞ্জাবিতে কত হ্যান্ডসাম লাগছে, যে কোনো মেয়ের নজর করার মতো। চিতি রিমঝিমের দিকে তাকিয়ে মুচকি হেসে হালকা কেশে জিজ্ঞেস করে, ভাইয়াকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগছে, তাই না? শুধু হ্যান্ডসাম না, অসম্ভব রকমের সুন্দর লাগছে। সৃজনের দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার ভাবিজান, আমার ভাইয়ার প্রেমে টেমে পড়ে গেলেন নাকি? রিমঝিমকে জ্বালাতে মজা করে বলে। রিমঝিম হুঁশে এসে দ্রুত বলে, না না, এমন কিছু না। তা বুঝতেই পারছি। কি বুঝছিস? চিতি, যা বোঝা যায় তাই বুঝছি। সৃজন কাছে এসে দুজনকে চুপ হয়ে যায়। কিছু সময় মাঝে গাড়ি এসে আদির বাড়ি পৌঁছায়। আদি আগে থেকেই গেটের কাছে দাঁড়িয়ে আছে। সৃজনকে দেখতেই দৌড়ে আসে।
আরে ভাই, তোর আসতে এত দেরি হলো কেন? কতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছি। আদি কথা বলতে বলতে সবাই একসঙ্গে ভিতরে প্রবেশ করে। আদি স্মৃতি আর রিমঝিমের ড্রেস আপের অনেক প্রশংসা করে। রিমঝিম আর স্মৃতিকে ছোট থেকেই বোনের মতো ভালোবাসে। দুজনেই আবার আদিকেও ভাইয়ের মতো ভালোবাসে। পুরো বাড়িটা অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। চারিদিকে কেম ফুল আর বিভিন্ন রঙের লাইট এর জন্য আরো চমৎকার লাগে। হলুদ লাগানো শেষে কেউ হালকা খাবার খেতে ব্যস্ত, আবার কেউ ড্যান্স করছে, কেউ হাতে মেহেন্দি লাগাচ্ছে, আবার কেউ মানুষ আলোচনা করছে, অন্যদিকে কেউ কেউ আবার গোল করে আড্ডা দিচ্ছে। রিমঝিম আর স্মৃতি ঘুরে ঘুরে চারদিকে পরিবেশ দেখছে। হঠাৎই পেছন থেকে একটা মেয়ের কথা শুনে থেমে যায়। আরে দেখ, সিঙ্গারাটা খেতে কতটা বাজে! কোন পাগল রাঁধুনি বানিয়েছে কে জানে? এরা কি জানে না নাকি রান্নার জন্য কেমন রাঁধুনি আনা উচিত? নাক মুখ কুঁচকে অহংকার নিয়ে বলে। মেয়েটার কথায় বাকি মেয়েগুলো সম্মতি জানায়। চিতি আর রিমঝিমের বেড়াই মেজাজ খারাপ হয়ে যায়। এরা নিজেও খেতেছে, সব খাবারই ঠিক আছে, শুধু সিঙ্গারাটা স্বাদ ব্যতিক্রম হয়েছে। হয়তো মশলার পরিমাণের ভুলের কারণে এমনটা হয়েছে, তাই বলে এমন করে বলতে হবে? মন চাচ্ছে মেয়েগুলোকে উচিত শিক্ষা দিতে। সামান্য বটতাও জানে না। যেখানে খাওয়ার দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে ওই জায়গায় চলে আসে। রিমঝিম ছিদির কানে ফিসফিসে কিছু বলে। চিতিও রাজি হয়ে যায়। একটু এগিয়ে গিয়ে জুসের টেবিলের সামনে দাঁড়ায়। একটা ট্রে কয়েকটা জুসের গ্লাস নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। এখানে তেমন কেউ নেই। রান্নাঘরে ঢুকে খুঁজে খুঁজে কাঙ্ক্ষিত জিনিসগুলো বের করে জুসের সাথে মিক্স করে। বাহিরে এসে একটা ছোট ছেলে সাহায্য নিয়ে মেয়েগুলোর কাছে জুস পাঠায়। প্রথমে নিতে না চাইলেও পরে একে একে নিয়ে নেয়। দুজনেই অনেক সময় ধরে মেয়েগুলোর দিকে নজর রাখছে। একটা মেয়ে বাড়ির ভেতরে চলে যায়। পেছন পেছন অন্য মেয়েগুলো একে একে সবাই শুধু ওয়াশরুমে দিকে ছুটে শুরু করে। বের হতে 2 মিনিট পর পর আবার দৌড়াদৌড়ি করে ঢুকে যায়। ওদের নাজেহাল অবস্থা দেখে চিতি রিমঝিমের হাসতে হাসতে পেট ব্যথা করছে। এবার ঠিক মতো মজা টের পেয়েছে। বজ্জাত মেয়েগুলো, এই তোরা শয়তানের মতো হাসছিস কেন? আবার কোনো অকাজ করছিস নি তো? রিমঝিম আর স্মৃতিকে হাসতে দেখে সৃজন কাছে এসে জিজ্ঞাসা করে। না ভাইয়া, এমনি আর কি। হাসি থামিয়ে স্মৃতি বলে। সৃজন ছোট ছোট চোখ করে তাকায়। স্মৃতির কথায় একটুও যে বিশ্বাস করেনি তা স্পষ্ট বোঝা যাচ্ছে। পরের দিন দুপুরের পরপরই স্মৃতি, রিমঝিম, সৃজন প্রিয়াদের বাড়িতে চলে আসে। রিমঝিম আর স্মৃতির পরনে নীল শাড়ি, ম্যাচিং হিজাব, অতি সামান্য সাজ। সৃজন ওদের সাথেই ম্যাচিং করে নীল পাঞ্জাবি পরে। দুজনের প্রিয়ার বোন নীলা আর চাচাতো বোন ঋতুর সাথে গল্প করছে। এখানে আসার পর ওদের সাথে বেশ ভালোই ভাব জমছে। সৃজন হয়তো কোথাও আছে, তাকে আশেপাশে দেখা যাচ্ছে না। সন্ধ্যা পেরিয়ে রাতের আঁধার নেমে আসে। এই সময়টা বেশ এখন শান্ত, তবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর আবার নাচ গানের পরিবেশটা আবার জমজমাট হয়। প্রায় 8টা বাজে। বর এসেছে, তার ধুম পড়ে যায়। নীলা ঋতু দৌড়ে গিয়ে গেট ধরে, সাথে রিমঝিম আর স্মৃতিকেও টেনে নিয়ে যায়। তাদের পেছনে অনেক ছেলে মেয়েও যোগ দেয়। বেশ একটা ভিড় জমে যায়। বরযাত্রী নেমে আসতেই গেটে আটকা পড়ে যায়। বরের সঙ্গে আসা ছেলেগুলো মেয়েদের সাথে ফ্লার্ট করতে শুরু করে, কিন্তু মেয়েরা তো ওদের দিকে পাত্তাই দেয় না। গেট ছেড়ে দেওয়ার কথা বলে 1 লাখ টাকা দিতে বলে। নিজেদের শরীর দেখেছো? এতটুকু শরীরে এক পাহাড় সম টাকা চাইলে সেই টাকার ভার বইতে কষ্ট হবে তো মামুনি। ওখানকার এক ছেলে বলে। চামচাদের মতো একদম চামচামি করবেন না, টাকা দেন নয়তো ফিরে যান। নীলা ছাপ সোজা সাপটা জানিয়ে দেয়। ও বাবা, কি তেজ! আরেকটা ছেলে বলে।
এবার আদিচিতি রিমঝিমকে বলে, দেখো রিমছিতি, তোমরা তো আমার ছোট বোন তাই না? টাকা একটু কমিয়ে দেই, 10,000 দিচ্ছি, নিয়ে যাও, ঠিক আছে? দেখো ভাইয়া, আমরা এখন কনেপক্ষ, তাই পাম দিয়ে লাভ নেই, টাকা দাও নয়তো ফেরত যাও। রিমঝিম, ঋতু, একদম। আর 10,000 দিয়ে আপনি ললিপপ খেতে খেতে ফিরে যান, বিয়ে করতে হবে না। কনেপক্ষে যে তেজ, তাই কোনো উপায় না পেয়ে 1,00,000 টাকাই বুঝিয়ে দিতে হয়। বরকে স্টেজে বসানোর কিছু সময় পর কনেকে এনে পাশে বসিয়ে দেয়। বর কনের সঙ্গে ছবি ওঠার জন্য সবাই দ্রুত পায়ে ছুটতে শুরু করে। একেই অনেক মানুষ, তার উপর আবার শাড়িতে আবার বারবার প্যাঁচ লাগিয়ে যাচ্ছে। রিমঝিম না দেখে লাগাতে গিয়ে একটা মেয়ের লেহেঙ্গায় পাড়া দিয়ে দাঁড়িয়েছিল। মেয়েটা তাড়াহুড়ো এগোতে গিয়ে ধপ করে সামনের জনের গায়ে পড়ে যায়। রিমঝিম নিজেও পড়ে যায়। সৃজন কোথা থেকে দৌড়ে এসে রিমঝিমকে উঠিয়ে দাঁড় করায়। ওই মেয়েটার যার গায়ে পড়েছে সে আবার তাল সামলাতে না পেরে আরেকজনের উপর পড়ে যায়। এভাবে একেবারে স্টেজের সামনে পর্যন্ত সব কয়টা ছেলে মেয়ে মহিলা ধপধপ করে একে অপরের উপর পড়ে যায়। পাশেই একটা কাদাময় জায়গা ছিল, সেখানে কয়েকজন পড়ে কাদার সাথে লুটোপুটি খাচ্ছে। উঠতে গিয়েও আবার কে কার গায়ে পড়ছে তা কোনো দিশাহারা নেই। কেউ বিলম্বে হতবাক হয়ে তাকিয়ে আছে, আর কেউ হুহা করে হাসছে। এ কেমন ঘটনা? ছিতি রিমঝিম হাসি আটকাতে না পেরে মুখ চেপে ধরে হাসতে শুরু করে। অবশেষে না পেরে সশব্দে হাসতে থাকে। সৃজন নিজেও হাসি আটকাতে পারে না। ওর বোকা বউটা কি অকাজ করছে! কোন শালায় কোমরের মাজাটা ভেঙে দিল রে! কোমর ধরে উঠে ওখানকার একজন চেঁচিয়ে বলে, আরে আপনার তো শুধু কোমর, আমার তো কোমর হাত পা ভেঙে গেল গো। অন্যজন, কোন হাঁদারাম আমার পাঞ্জাবির পেছনটা ছিঁড়ে ফালা করে দিল রে! আরেকজন চিল্লিয়ে বলে, ধুর মিয়া, আপনার তো পেছন ছিঁড়ছে, আমার তো তিনজন তিন পাশ থেকে এমন টান দিচ্ছে পাঞ্জাবি ফাতা ফাতা করে ছিঁড়ছে। আরেকজনের অভিযোগ, আরে ধুর মিয়া, আমি কি কমু, আমি এখানে কাজ করতে এসেছি, কোন বজ্জাত যেন আমার লুঙ্গি ধরে মারছে টান, একটু হলেই আমার ইজ্জতের দফারফা হয়ে যেত, ভাগ্যিস নিচে 3 কোয়ার্টার প্যান্ট পরেছিলাম।